এই ভিডিওটা শেষ না শুনে স্কিপ করলে আপনি বুঝতেই পারবেন না কেন কিছু লাশ কাঁধে তোলা উচিত না। একটা লাশ যদি হঠাৎ বলে ওঠে আজ তোর শেষ, তাহলে আপনি কি করবেন? এই ঘটনাটা 2013 সালের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। একজন মুক্তিযোদ্ধার লাশ বহনের পর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত থাকা একজন প্রবাসী। তিনি তার নাম বা পরিচয় প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গার মগরাতে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটা কতটা ভয়ানক তা বলতে পারি না, তবে আশা রাখছি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। ঘটনার ভিতরে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনাটা বাবা যেভাবে বলেছিলেন সেভাবেই লেখার চেষ্টা করছি। সাল সম্ভবত 2013 বা 14। আমাদের এলাকার ভিতরে একজন সম্মানিত ব্যক্তি হঠাৎ করেই তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গায়, অর্থাৎ বাঁশঝাড় আর গাছপালায় আবৃত এমন একটা জায়গায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। যাই হোক, উনার মারা যাওয়ার একটু বর্ণনা দেই। মানুষ যেভাবে ক্যাবলার দিকে নামাজের জন্য সিজদা করে, তিনি ঠিক একইভাবে মারা গিয়েছিলেন। আমি নিজেও সচক্ষে দেখেছিলাম। মারা যাওয়ার পরের দিন উনার পরিবারের সবাই জানতে পারে এবং তারা লাশটিকে বাসায় নিয়ে দাফন করার চিন্তা করে। কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা হওয়াতে এবং অস্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে পুলিশ লাশ দাফন করার অনুমতি দেয়নি। পুলিশ লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠাতে বলে, কিন্তু কেউ এই লাশটাকে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিতে রাজি না। অবশেষে কিছু টাকা বেশি পাওয়ার আশায় আমি রাজি হয়ে যাই, কিন্তু কে জানতো এটাই ছিল আমার জীবনের বড় একটা ভুল। বাসা থেকে বারবার যেতে মানা করা হয়েছিল, কিন্তু জীবিকার তাগিদে আমি এই সিদ্ধান্তে অনড় ছিলাম। দিনের আলোয় যাত্রা শুরু করলাম। লাশটাকে নিয়ে টাঙ্গাইলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এরপর ময়নাতদন্তের কাজকর্ম শেষ হলো রাত 12টায়। রাত তখন 12:30। সব কাগজপত্র সহ লাশটাকে আমার কাছে দেওয়া হলো। আমার সিগারেট খাওয়ার অভ্যাস থাকায় অনেকগুলো সিগারেট সাথেই ছিল। এবার লাশ নিয়ে বাড়ি ফেরার পালা। সাথে কেউ ছিল না। যেহেতু আমার বাহন ছিল একটা ভ্যান গাড়ি, চলতে শুরু করলাম আপন মনে, কোনো রকম সমস্যা ছাড়াই। কিন্তু কে জানতো আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করতেছে। কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারলাম যে আমার গাড়িটি অনেক বেশি বার হয়ে গেছে। হঠাৎ কিছুই বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম একটা লাশের ওজন এতটা হতে পারে না। রাত অনেক হয়েছে, রাস্তাঘাটে গাড়ি নেই বললেই চলে। একটা সিগারেট জ্বালিয়ে আবার শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার ভ্যান গাড়ির পেছনের দিক থেকে কি যেন শব্দ করছে। তৎক্ষণাৎ নেমে দেখার চেষ্টা করলাম, কিন্তু ওইরকম কিছুই চোখে পড়লো না। এবার আবার ভ্যান গাড়ি চালানো শুরু করলে গাড়ি আর সামনের দিকে এগোচ্ছে না। এর কারণ বোঝার চেষ্টা করলাম, চাকা ঠিকঠাক আছে কিনা সেটাও দেখলাম, কিন্তু সব ঠিকঠাক। এইবার মনে মনে একটু ভয় হতে শুরু করলো। 10 মিনিট ওই জায়গায় দাঁড়িয়ে আবার চেষ্টা করতেই গাড়ি আবার সামনে চলতে শুরু করলো। কিছু দূর যেতেই একটা ছোট সরু ব্রিজ। গাড়ির গতি বাড়িয়ে ব্রিজে ওঠার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার গাড়িটি পেছনের দিকে টানছে। তখন অনেক বেশি ভয় পেতে শুরু করলাম। ভয়ে শরীর ঠান্ডা হতে লাগলো। পরপর কয়েকবার চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে মানুষকে ডেকে আনবো ভাবলাম, কিন্তু এত রাতে মানুষ কই পাবো? তখন রাত 1:30 বাজে। পরক্ষণে সর্বশেষ চেষ্টা হিসাবে শরীরের যত শক্তি আছে সব মিলিয়ে গাড়িটিকে টেনে উঁচু ঢালু ব্রিজের উপর উঠানোর জন্য হেঁচকা টান দিলাম। যেই না ঢালু উঠতে যাব, ওই মুহূর্তে পেছন থেকে লাশটি মাটিতে পড়ে গেল। ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্যদিকে চলে গেল। আমিও একপাশে পড়ে গেলাম। উঠে দেখলাম লাশটি ততক্ষণে গড়িয়ে পাশের একটা গর্তে পড়ে গেছে এবং লাশ থেকে গড়গড় করে আওয়াজ বের হচ্ছে, আর কর্কশ কণ্ঠে যেন বলছে, তুই আজকে শেষ, তোর সময় শেষ। আমি কোনো কিছু না ভেবেই ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সামনের দিকে চলে যাই। কিছু দূর যাওয়ার পর কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। হালকা আলোতে যেটুকু দেখতে পেলাম, যে জিনিসটার সাথে হোঁচট খেলাম সেটা আর কিছু নয়, সেই পাটিতে মোড়ানো লাশ, যেটা থেকে অনবরত রক্ত পড়ছে। আমি লক্ষ্য করলাম যে অনেক বড় বড় সাইজের কিছু শেয়াল, যাদের চক্ষু থেকে আগুনের ফুলকি ঝরতেছে, তারা আমার দিকে এগিয়ে আসলো। আমি সেখান থেকে দৌড়ে আরো সামনে চলে যাই। দূর থেকে আমি দেখলাম শেয়ালগুলো লাশটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমি ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি দেখতে পেলাম আমি আমার ভ্যান গাড়ির কাছে আছি, আর লাশটি আমার গাড়ির উপরে আছে। ভেবে পেলাম না
তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে? তারপর চোখে মুখে পানি দিয়ে আবার চলতে শুরু করি। সেদিন আর সমস্যা হয়নি। সেদিনের পর একটানা 6 দিন অসুস্থ ছিলাম। অনেক প্রকার ওষুধ খেয়েছি, কিন্তু কাজ হয়নি। তারপর থেকে ভ্যান গাড়ি চালানোর সময় গাড়ির উপর অনেক ওজন অনুভব করতাম। ঘটনা এখানেই শেষ নয়। এরপর আমার সাথে আরো কিছু মর্মান্তিক কাহিনী ঘটতে থাকে। রাতে ঘুমিয়ে থাকলে ঘরের চালের উপর প্রতিদিন ঢিল দেওয়ার শব্দ শোনা যেত। বাইরে গেলে কোনো কিছুই দেখতে পেতাম না। একদিন স্বপ্নে দেখলাম কিছু সাদা পোশাক পরিহিত মানুষ, অথচ মুখ দেখা যায় না। তারা আমাকে বলতেছে, তোর জন্য আমরা তাকে আনতে পারলাম না, এর জন্য তোকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হবে। কিছুদিন পরেই শুরু হয় আমার সাথে মর্মান্তিক ঘটনা। আমার পায়ের একটি নখ পচে যায় এবং সেটি কেটে ফেলতে হয়। এর কিছুদিন যেতে না যেতেই হাতের নখ পচতে শুরু করে। আল্লাহর রহমতে সেটি আর কাটতে হয়নি। এইসব দেখে তোর দাদি, মানে আমার মা, আমাকে স্থানীয় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর সব শুনে কোরআনের আয়াত খাতায় লিখে সেগুলোকে ভিজিয়ে পানি খেতে বলে। কয়েকদিন হুজুরের কথা অনুসারে চলার পর অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম। 2 থেকে 3 মাস পরে একদিন রাতে বুকে চাপ অনুভব করি। এমন মনে হচ্ছিল যেন কেউ আমার বুকের উপর বসে আছে। ঠিক মতো কথাও বলতে পারিনি। এরপর আবার সেই হুজুরকে ডেকে আনা হয়। হুজুর সব দেখে বলে, তোমার গায়ে যে শার্ট পরা আছে সেটা খুলে ফেলো। তৎক্ষণাৎ হুজুরের কথা মতো আমি শার্ট খুলে ফেললাম, আর তখন অনেকটাই সুস্থ অনুভব করলাম। আম্মা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন এমন কেন হলো। উত্তরে হুজুর বলেছিল যে শার্টটিও পরে আছে, ওই দিনও একই শার্ট পরেছিল যেদিন ওই লাশটাকে নিয়েছিল। ওই শার্টের ভিতর হালকা শুকনো রক্ত লেগে আছে। এইটুকু বলেই হুজুর থেমে গেলেন। একদিন আমি আবারও স্বপ্নে সেই একই জিনিস দেখলাম। কেউ আমাকে বলতেছে, তুই মরবি, আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর এই ব্যাপারটা মাকে জানিয়েছিলাম। পরে মা ঠিক করলেন আমাকে কবিরাজের কাছে নিয়ে যাবেন। যেই ভাবা সেই কাজ। মঙ্গলবার গেলাম একজন কবিরাজের কাছে, যে কিনা এর আগে অনেক সমস্যার সমাধান করেছে। চারদিকে তার অনেক টামডাক আছে। সন্ধ্যায় আমরা সেখানে গেলাম। গিয়ে দেখলাম আরো অনেক রোগী আসছে। সর্বশেষ আমি ভিতরে গেলাম। কবিরাজ প্রথমে আমার থেকে সব শুনলো। আমিও একে একে সব ঘটনাই খুলে বললাম। কবিরাজ জানালেন আমি নাকি ওদের টার্গেটে আছি। যতক্ষণ না ওদের জিনিস ওদের বুঝে দেব ততক্ষণ ওরা নাকি আমার পেছনে পড়ে থাকবে। আমি জিজ্ঞেস করলাম কি জিনিস? কবিরাজ বলল ওরা হলো জিন, যারা কিনা ওই লোকটার সাথেই থাকতো। কিন্তু তুই কোনো কারণে লাশের সাথে এমন কিছু করেছিস যে কারণে ওরা অনেক রেগে আছে। আমি ভেবেচিন্তে দেখলাম লাশটি আমার ভ্যানগাড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। হতে পারে এটাই কারণ। কবিরাজ আমাকে বলল তুই তাদের বাসার লোকজনদের কাছে মাপ চাইবি আর মসজিদে কিছু টাকা পয়সা দান করবি। এরপর কবিরাজ আমাকে একটা তাবিজ দেয়, যে তাবিজটা আমি কোমরে বেঁধেছিলাম। অনেক বছর কোনো সমস্যা ছিল না, হঠাৎ তাবিজটা কিছুদিন আগে হারিয়ে যায়। তাই আবারও বুকে ব্যথা শুরু হয়েছে। এখন এইসব নিত্যদিনের সঙ্গী, তাই এসব নিয়ে আর চিন্তা করি না। এই ছিল আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার বাবা এখনো বেঁচে আছেন, আপনারা উনার জন্য দোয়া করবেন। লেখার মধ্যে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ভাই। তারপর তিনি তার নাম আর ফোন নাম্বার শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসের মাটিতে থেকে এই ব্যস্ততার মাঝে আমাদের ঘটনা পাঠানোর জন্য। আপনারা যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান লিখে পাঠিয়ে দিন শাহরিয়ার সোহেল ফেসবুক পেজ অথবা দিস ইজ সোহেল ফেসবুক পেজে। গত ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে অথবা দেশের বাহিরে থেকে আমাদের দেখছিলেন, আমাদের কমেন্টস করেছিলেন, তাদেরকে মেনশন করি। কলকাতার ওয়েস্ট বাংলা থেকে জাব্বির হোসেন, সেন্ট মার্টিন থেকে রায়হান আহমেদ আকাশ, ইন্ডিয়ার ত্রিপুরা থেকে ইটস পুরাব হোসেন, কুয়েত থেকে এসকে বিকাশ, দুবাই থেকে মোহাম্মদ নাহিদ, কাতার থেকে এমডি মেহেদি হাসান, ইউনাইটেড আরব আমিরাত থেকে শহীদুল ইসলাম, দক্ষিণাঞ্চল সাতক্ষীরা থেকে তুকান আহমেদ। এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে মেনশন করতে পারি।